নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আমার সন্ধ্যা কথা চ্যানেলে স্বাগত জানিয়ে আসুন শুরু করি আজকের গল্প। আজকের গল্প স্নেহের আঁচল, শাশুড়ি বৌমার একটি ছোট্ট মিষ্টি গল্প। রিমির আজ শ্বশুরবাড়িতে প্রথম দিন। শ্বশুরবাড়ি নিয়ে রিমির বরাবরই মনে একটা আশঙ্কা আছে। সে নিজে খুব শান্ত স্বভাবের বলে তার আশঙ্কাটাও একটু বেশি। ভাবে মনে মনে, সকলকে সে মানিয়ে নিয়ে চলতে পারবে তো, গড়তে পারবে তো একটা সুন্দর মনের মতো সংসার। রিমি আর অতনুর 5 বছরের প্রেম। 5 বছরের প্রেম আজ পরিণতি পেল। রিমি অতনুকে খুব ভালোভাবে চিনলেও শাশুড়ি মা, শ্বশুরমশাই কাউকেই তার তেমনভাবে চিনে ওঠা হয়নি। শাশুড়ি মার সঙ্গে তার একবারই আলাপ হয়, ওই বিয়ের বেনারসি কিনতে যাওয়ার সময়। শাশুড়ি মা নিজেই ফোন করে তাকে বলেছিলেন, বেনারসি কিনতে যাব বিকেলে তোকে নিয়ে। ব্যাস ওইটুকুই, বেনারসি কিনতে যাওয়া। আর তারপর বাড়ি ফিরবার সময় সীমা দেবী রিমির গালটা টিপে বলেছিলেন, আজ থেকে তুই আমাকে মামনি বলে ডাকবি। ভীষণ স্নেহময়ী লেগেছিল তাকে। আজকে সেই সীমা দেবীর সামনে রিমি দাঁড়িয়ে আছে, বরণের থালা হাতে, লাল পাড় গরদের শাড়ি, কপালে লাল টিপ। সীমা দেবীকে ভীষণ মমতাময়ী লাগছিল রিমির চোখে। সীমা দেবীকে 2 চোখ ভরে দেখছিল রিমি। তার ভাবনা মতোই সীমা দেবী রিমিকে বরণ করে 2 হাত বাড়িয়ে বুকে টেনে নেয়, বলে, তুই আজ থেকে শুধু অতনুর বউ নয়, তুই আমার মেয়ে। আমরা মা মেয়ে খুব মিলেমিশে খুব ভালোভাবে থাকবো। সেরকমভাবেই খুব আনন্দে ধুমধাম করে কেটে গেল বৌভাত। বাড়ির সকলেই রিমিকে ভীষণ পছন্দ করেছে, খুব ভালোবাসছে। সকল আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সবাই। রিমি মনে মনে ভীষণ খুশি ছিল, নিজেকে ভীষণ ভাগ্যবতী বলে মনে হচ্ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখেন সীমা দেবী রান্নাঘরে সব রান্না করছেন। অর্ধেক প্রায় হয়েই গেছে। রিমি সীমা দেবীকে জিজ্ঞেস করেন, মামনি, আমি তোমাকে কিছু সাহায্য করব? সীমা দেবী তাকে ধমকে বলেন, না, তোকে এখন কিছু করতে হবে না। তুই না এখন বাচ্চা মেয়ে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে বরং 1-2 রান্না শেখ, আর যা গিয়ে অতনুর সাথে ঘোর ফের, গল্প কর, মজা কর। তোদের তো এগুলোরই বয়স রে, এখন থেকে তোকে রান্নাঘরের কাজে ঢুকতে হবে না। রিমি মনে মনে ভীষণ খুশি হয় এবং এরপর থেকেই সীমা দেবীর সঙ্গে তার একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়। সকালবেলায় মর্নিং ওয়াকে যাওয়া, একসাথে শপিং করতে যাওয়া, বাজার যাওয়া, সিনেমা দেখতে যাওয়া। ধীরে ধীরে এই বন্ধুত্ব অনেক গাঢ় হতে থাকে শাশুড়ি বৌমার। এইভাবেই কি করে হেসে খেলে 1 বছর পেরিয়ে গেল। আজ রিমি সন্তান সম্ভবা জানা গেল। আরও খুশির রোল উঠল গোটা বাড়িতে। সীমা দেবী ও বিমলবাবু ভীষণ খুশি, বাড়িতে নাতি নাতনি আসবে। সেই খুশি কি আর বলবার মতো? সকলে ভীষণ আনন্দে দিন কাটছিল। কিন্তু আনন্দ তো আর কারুর চিরকাল থাকে না। হঠাৎ শোকের ছায়া নেমে এলো তাদের সংসারে। বিমানবাবু হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন একদিন সন্ধেবেলা থেকে। তার বুকে ভীষণ ব্যথা ওঠে এবং কোনো ডাক্তার ডাকার বা নার্সিংহোমে নিয়ে যাওয়ার কোনো সময়ই পায়নি তারা। হার্ট অ্যাটাক করে বিমানবাবু মারা যান। বিমানবাবু মারা যাওয়ার পর থেকেই সীমা দেবী কেমন যেন একরকম পাল্টে গেলেন, একটু অন্যরকম হয়ে গেলেন। চুপচাপ নিজের মতো থাকেন, শুধু রান্নাটুকু করেন আর নিজের ঘরে ঢুকে যান। সীমার সঙ্গেও আর আগের মতো কথা বলেন না, কোথাও বাইরে বেরোতে চান না, বাইরের কাউকে ঘরে ডাকেন না। সীমা দেবী হাতে চিকনের কাজ করতেন, শাড়ি বুনতেন, সেগুলো পাড়ার কাকিমাদের বিক্রি করতেন, কিন্তু এখন আর তিনি তাদেরও ঘরে আসতে দেন না। রিমি একদিন সীমা দেবীর কাছে গিয়ে বলে, মামনি, তুমি এই শাড়িগুলো করো আর আলমারিতে তুলে রেখে দাও। তুমি তো এগুলো পাড়ার কাকিমাদের আগে দিতে, এখন দাও না কেন? সীমা দেবী বলে, তোকে অত ভাবতে হবে না, তুই যা, তোর এখন না বিশ্রামের প্রয়োজন, তুই যা গিয়ে নিজে বিশ্রাম কর, আমার কথা তোকে ভাবতে হবে না। সীমা দেবীর এই রুক্ষ ব্যবহারে রিমি ভীষণ মনোকষ্ট পায়। সীমা দেবী বুঝতেও পারে
যে সে হয়তো খুবই রূঢ় ব্যবহার করছে রিমির সঙ্গে, কিন্তু তার মেজাজটাই এখন ওরকম হয়ে থাকে। এদিকে রিমিও বুঝতে পারে যে তার মামনি ভীষণই মনোকষ্টে ভুগছে বাবার চলে যাবার পর থেকে। ভালো কিছু খেতে চান না, বাইরে বেরোতে চান না, কেমন যেন নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছেন। শুধু নিজের রান্নাটুকুনি করেন আর ঘরে ঢুকে যান, আর না অতনুর সঙ্গে কথা বলেন, না রিমির সঙ্গে ঠিক করে কথা বলেন। রিমি মনে মনে ভাবল, এভাবে চলতে দিলে তো চলবে না, কিছু একটা করতে হবে। সে একদিন জোর করেই সীমা দেবীর ঘরে ঢুকে গিয়ে বলে, মামনি তুমি দাও তো, তোমার শাড়িগুলো আমি পরবো, আমাকে দাও। সীমা দেবীর খুব একটা ইচ্ছে না থাকলেও রিমিকে কিছু বলতেও পারে না। রিমি শাড়িগুলো নিয়ে চলে যায়। এইভাবে সীমা দেবী যখনই নতুন নতুন শাড়ি বানায়, রিমি এসে এসে নিয়ে চলে যায়। এইবার সীমা দেবী এগুলো দেখতে দেখতে আর থাকতে না পেরে একদিন রিমিকে বলল, তুই রোজ রোজ আমার শাড়িগুলো নিয়ে চলে যাস, কই একদিনও তো তোকে একটাও পরতে দেখলাম না। আর তাছাড়া তুই রোজ বাইরে কোথায় যাস? তোর না এখন বিশ্রাম নেওয়ার কথা? তুই না গর্ভবতী? তোর এই রোদে গরমে ঘোরা কি ঠিক? তুই আর বাইরে যাবি না। রিমি কোনো কথারই কোনো উত্তর দেয় না, চুপচাপ থেকে যায়। সীমা দেবীও চলে যান। পরের দিন ছিল সীমা দেবীর জন্মদিন। রিমি তাই অতনুকে বলে, তুমি কি কালকের দিনটা অফিস ছুটি নিতে পারবে একটু? অতনু বলে, কেন, কাল কি আছে? বলে, মায়ের জন্মদিন। বলে, মায়ের জন্মদিন, তাতে ছুটি নেওয়ার কি আছে? বলে, তুমি নাও না, আমি বলছি বলে নাও। অতনু যথারীতি বলে, আচ্ছা ঠিক আছে, দেখছি। পরের দিন রিমি সীমা দেবীর কাছে যায় এবং বলে, মা তোমাকে নিয়ে আজকে আমরা একটু বেরোবো, চলো। সীমা দেবী কিছুতেই রাজি হয় না, কিন্তু অতনু আর রিমি বারবার অনুরোধ করায় সীমা দেবী অগত্যা যেতেই বাধ্য হয়। তাকে নিয়ে রিমি আর অতনু চলে যায় একটি দোকানের সামনে। সুন্দর করে সাজানো একটি দোকান, আর উপরে নাম দেওয়া আছে স্নেহের আঁচল। সীমা দেবী বলেন, এটা কার দোকান? বলে, এসো না মা, এটা তোমার দোকান। হ্যাপি বার্থডে মা, আজকে তোমাকে এই দোকানটা আমি উপহার দিলাম। তুমি এখন থেকে সকালের পর থেকে এই দোকানে এসে বসবে, দেখবে তোমার মন কত ভালো লাগবে। সীমা দেবীর চোখে জল চলে আসে। তার হয়তো কোনো দিনের সুপ্ত বাসনা ছিল এরকম একটি সে বুটিকের দোকান খোলে। ভেতরে ঢুকে দেখে সুন্দর করে সাজানো বেলুন দিয়ে, এবং তার কাছ থেকে রিমি যত শাড়ি নিয়েছিল সেই সমস্ত শাড়িগুলো সব হ্যাঙ্গারে হ্যাঙ্গারে টাঙানো, শোকেসে সাজানো। এত সুন্দর করে সাজিয়েছে এবং মাঝখানে লেখা আছে হ্যাপি বার্থডে মামনি। সীমা দেবীর কাঁদতে থাকে এবং রিমিকে বলে, তুই আমার সত্যিকারের মেয়ে রে মা, তোকে আমি না জানি কত খারাপ ব্যবহার করেছি, দুর্ব্যবহার করেছি। তোর বাবা চলে যাওয়ার পরে আমি এতটাই নিঃসঙ্গে ভুগতাম যে আমি ভাবতাম তোরাও আমাকে আর পাত্তা দিস না ঠিক মতো। অনেক ভুল বুঝেছি রে মা তোকে, আয় আমার বুকে আয় বলে হাত বাড়িয়ে দেন। আজকে তুই আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করেছিস। কত দিনের যে আমার স্বপ্ন ছিল নিজের এমন একটা দোকান খোলার। এবং বাইরে তাকিয়ে দেখেন সমস্ত পাড়ার কাকিমাদের রিমি নিমন্ত্রণ করেছেন। তারাও তাকে এসে জন্মদিনের শুভকামনা জানান এবং তার নতুন দোকান যাতে ভালোভাবে চলে তার জন্য শুভকামনা জানান, এবং সকলেই প্রায় একটি একটি করে শাড়ি কেনেন। এইভাবে সীমা দেবীর দোকানটি খুব ভালোভাবে চলতে লাগে এবং রিমি ও সীমা দেবীর আনন্দের দিনগুলো আবার ফিরে আসে, সেই মধুর সম্পর্ক। সেই জন্য বন্ধুরা, আমাদের মধ্যেও এইরকম অনেকেরই মন খারাপ হয়ে যায়, একে অপরের মধ্যে দূরত্ব হয়ে যায়, কিন্তু আমরা যদি একে অপরকে বোঝার চেষ্টা করি আমাদের মধ্যে সম্পর্কগুলো সেমনি মধুরই থেকে যায়। আজকের গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন।